ফ্রেন্ডস, আওয়ার কাসুরানা ট্রির আমরা ফার্স্ট পার্টে আলোচনা করেছি। আমরা প্রথম তিনটা স্ট্যান্ডা আলোচনা করেছি। আজকে আলোচনা করব ফোর্থ স্ট্যান্ডা এন্ড ফিফথ স্ট্যান্ডা, মানে চতুর্থ স্ট্যান্ডা এবং পঞ্চম স্ট্যান্ডা আজকে আলোচনা করব আমরা। তরু দত্তর লেখা আওয়ার কাসুরানা ট্রি। ঠিক আছে, তো তো কথা না বাড়িয়ে শুরু করি, চলো। আমরা আগের দিন বলেছিলাম যে এটা একটা ওড, ঠিক আছে। তো আজকে আরো দেখো, এটাকে অটোবায়োগ্রাফি বলা হয়, এলিজিও বলা হয়। এটা অটোবায়োগ্রাফি কারণ কবি এখানে নিজের সম্পর্কে লিখছে, তার জন্য এটা অটোবায়োগ্রাফি। কবিতাটাকে অটোবায়োগ্রাফিও বলা হয়। এবং যে এলিজি, এলিজি একটা দুঃখের গাথা, মানে দুঃখের গান গাইছে, তার জন্য এই কবিতাটাকে এলিজিও বলা হয়। যেখানে মানে দুঃখের কষ্ট কষ্ট দুঃখ যন্ত্রণা যে কবিতায় বর্ণনা করা হবে সেটাকে আমরা এলিজি বলা হবে। যেমন চার্চ ইয়ার্ড, ঠিক আছে। যাই হোক, আমরা এই আওয়ার কাসুরান ট্রিটাকে আমরা এলিজিবল পড়ছি। দেখো, unknown yet well known to the eyes of faith। বলছে unknown মানে কি, অজানা বা অদেখা, yet well known to the eye of faith, কিন্তু যারা বিশ্বাসের চোখ আছে তারা বিশ্বাসের চোখ দিয়ে সবকিছু দেখতে পায়, আর যাদের বিশ্বাসের চোখ নাই তাদের কাছে অজানা থাকে। ঠিক আছে, এখানে আমাদের কবি ফিলোসফিক্যাল থিমটাকে তুলে ধরছে, যে দার্শনিক যে মতবাদ বা দার্শনিক কথাবার্তা বলছে। আননোন, অপরিচিত, এট ওয়েল নোন, তবুও বিশাল ভাবে নোন, পরিচিত। কোথায় পরিচিত? টু দ্য আই অফ ফেইথ, যাদের বিশ্বাস আছে সে বিশ্বাসের চোখে তারা পরিচিত বিশাল ভাবে, আর যাদের বিশ্বাস নাই তাদের কাছে পরিচিত না। তাহলে ফার্স্ট যে লাইনটা চতুর্থ স্ট্যান্ডার, এখানে ফিলোসফিক্যাল থট কি বর্ণনা করা হলো। দেখো, আহ I have heard the well far far away। বলছে এখানে আর শব্দটা ব্যবহার করে আমরা এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেশন যে আবেগ সেটা আমরা পাচ্ছি। তো বলছে I have heard that well far far away। বলছে আমি এই যে দুঃখ, এই যে কষ্ট শুনতে পাচ্ছি কোথায় থেকে? ফার ফার away, অনেক অনেক দূর থেকে শুনতে পাচ্ছি। অতএব এখানে বোঝানো হচ্ছে যে ক্যাসুয়ারনা ট্রি, ক্যাসুয়ারনা ট্রির যে দুঃখ, যে কষ্ট, সেটা আমি শুনতে পাচ্ছি আমি এখন যেখানে আছি সেখান থেকে। অর্থাৎ এই যে ডিস্টেন্স, ক্যাসুয়ারনা ট্রি এবং আমার বর্তমান অবস্থা অনেকটা ডিস্টেন্স। ডিস্টেন্সটা কি বলছে? ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস বাই মেনি এ শেল্টার্ড বে। বলছে অনেক দূরে, অনেক দূরে থেকে আমি সেটা শুনতে পাচ্ছি। বাই মেনি এ শেল্টার্ড বে, এখানে একটা শেল্টার বে বলতে গেলে একটা কোস্টাল এরিয়া, যেই এরিয়াটা বাতাস ঝড় ঝঞ্ঝা থেকে রক্ষিত থাকে। ঠিক আছে, দেখো, when slumbered in his cave the otter raged। দেখো, বলছে স্লাম্বার্ড মানে অগভীর ঘুম, মানে যে ঘুম ভাঙে না। স্লাম্বার্ড মানে অগভীর ঘুম, ইন হিজ কেভ দ্য ওয়াটার রেজ। এখানে ওয়াটার রেজের কথা বলতে গেলে বোঝানো হচ্ছে একটা মিথিক্যাল স্পিরিট, যেটাকে বিশ্বাস করা হয় তারা জলে বসবাস করে। ঠিক আছে, দেখো, and waves gently kissed the classic shore। এবং যে নদীর তীরে কবি আমাদের নদীর তীরে বসবাস করে, সেই নদীর তীরে দেখছি যে আমাদের যে নদীটা আছে সে নদীটা যে তার আছে শোর, সে শোর থাকে না, সৈকত, সে সৈকতে জেন্টলি ভাবে কিস করছে, মানে স্পর্শ করছে এখানে। ফ্রান্স অর ইতালি বিনিত দ্য মুন। তাহলে কবি বলছে ফ্রান্স বা ইতালির যে সমুদ্র সৈকত আছে সেখানে আমাদের যে সমুদ্রের ঢেউ আছে সেই ঢেউটা হালকা ভাবে স্পর্শ করছে, অর্থাৎ কিস করছে হালকা ভাবে, অর্থাৎ এখানে স্পর্শ বোঝাচ্ছে। যাই হোক, বিনিত দ্য মুন when earth lay transcend in a dreamless zone। বলছে এই যে চাঁদের তলায় যখন সূর্য, দেখো, যখন চাঁদের তলায় when earth, earth মানে পৃথিবী, lay unconscious, যখন অবচেতন হয়ে যায়, আনকনশাস, ট্রানসিট মানে হলো অবচেতন। ঠিক আছে, ট্রানসিট মানে হলো অবচেতন, আনকনশাস হয়ে যায়, অবচেতন হয়ে যায়। ইন এ ড্রিমলেস সুন, ড্রিমলেস বলতে গেলে বোঝানো হয়েছে লাইফলেস স্লিপ উইদাউট ড্রিম, যেই স্লিপের
যেই স্লিপে কোনো স্বপ্ন থাকে না, সেই স্লিপটাকে এটা ইন্ডিকেট করা হচ্ছে, অর্থাৎ এখানে মৃত্যুকে ইন্ডিকেট করা হচ্ছে, মৃত্যুকে বোঝানো হচ্ছে। মৃত্যুর পরে তো মানুষ আর স্বপ্ন দেখতে পারে না পৃথিবীর সম্পর্কে, অতএব এখানে মৃত্যুকে বোঝানো হচ্ছে। যেই ড্রিমলেস জোন, অর্থাৎ যেই স্বপ্নের, যেই ঘুমের কোনো স্বপ্ন নাই, যে ঘুমে স্বপ্ন দেখতে পারবে না মানুষ, অর্থাৎ এখানে মৃত্যুকে বোঝানো হয়েছে। দেখো, and every time the music rose, বলছে প্রত্যেকটা সময় মিউজিক জেগে উঠে আমার মন থেকে, বিফোর মাইন্ড ইনার ভিশন রোজ ফ্রম সাবলাইম। দেখো, আমার যে অন্তরের যে চোখ, সে অন্তরের চোখ থেকে এই মিউজিক ভেসে ওঠে। আমার অন্তরের চোখ থেকে কি বলছে, তাই ফর্ম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম। বলছে দেখো, বলছে ও গাছ, তোমার যে দাই, মানে এখানে তোমার দাই হলো একটা আর্কেইক ওয়ার্ড, দাই হলো আর্কেইক ওয়ার্ড, বলতে গেলে পুরোনো সময়। আগে এই দাই বলতে গেলে ইউ কে ইন্ডিকেট করা হতো, এখানে দাই মানে ইউ, অর্থাৎ ইউর এখানে বলবো। দাই ফর্ম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, বলছে যে তোমার যে আকার আকৃতি, মানে গাছকে বলছে, সেটা আমার কোথায় ছিল, হ্যাপি প্রাইম, মানে চাইল্ডহুড সময়ে আমি সেটা দেখেছি। মানে চাইল্ডহুড সময়ে ওই গাছের তলায় আমরা খেলতাম, আবজু ওরু এবং আমি তরু খেলতাম, সেই সময় আমার হ্যাপি প্রাইম ছিল, সেই সময় আমি তোমার যে ফর্ম সেটা দেখেছি। আই স থি, আমি তোমাকে দেখেছি, ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম। এখানে ক্লাইম বলতে গেলে নিজের স্বদেশকে বোঝানো হচ্ছে, অর্থাৎ হোমল্যান্ডকে বোঝানো হচ্ছে, বার্থ প্লেসকে বোঝানো হচ্ছে। বলছে আই স থি, আমি তোমাকে দেখেছি, ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম, আমার নিজের যে ভালোবাসাপূর্ণ যেখানে আমি জন্মগ্রহণ করেছি, সেই জায়গাতে আমি তোমাকে দেখেছি। Therefore, I fain would consecrate a lay. দেখো, তাই ফেইন মানে গ্ল্যাডলি, মানে আনন্দের সঙ্গে, উড কনসেক্রেট, কনসেক্রেট মানে ডেডিকেট, অর্থাৎ লেখা এখানে। এ লে, এলে ওয়াই, লে মানে পোয়েম, লে মানে কি, এখানে লে বলতে গেলে পোয়েমকে বোঝানো হচ্ছে। এলে ওয়াই, লে মানে কি, লে মানে এই যে চতুর্থ স্ট্যান্ডার লাস্ট লাইনে দেখো লে আছে, লে মানে পোয়েমকে বোঝানো হচ্ছে। বুঝা গেল? আমাদের পরীক্ষায় পড়বে যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড লে মিন, লে শব্দের মানে কি এখানে, তাহলে আমাকে লে বলতে গেলে কবিতা অপশনে থাকবে, এটা লিখতে হবে, ঠিক আছে? যাই হোক, তো বলছে আমি যে এই গাছটা আছে, গাছের সম্পর্কে আমি একটা কবিতা লিখব। বলছে দেয়ারফর আই ফেল উড কনসিক্রেট এ কবিতা, এই লে, লে মানে এখানে পোয়েমকে বোঝানো হচ্ছে, একটা কবিতাকে বোঝানো হচ্ছে। বলছে তাই আমি আনন্দের সঙ্গে একটা কবিতা ডেডিকেট করব। কনসিক্রেট মানে ডেডিকেট করা, অর্থাৎ লেখা। দেখো, unto thy honor tree beloved of those, দেখো, who now in blessed sleep forever repose। দেখো, বলছে তোমার সম্মানার্থে, গাছকে ডেকে বলছে তোমার সম্মানার্থে, beloved of those, এখানে beloved of those বলতে গেলে বোঝানো হচ্ছে beloved of those বলতে গেলে বোঝানো হচ্ছে কবির প্রিয় ভাই, প্রিয় ভাই এবং বোনকে, কবির বোন এবং ভাইকে বোঝানো হচ্ছে beloved, beloved of those, মানে এই যে আমার যে সঙ্গী সাথী ছিল যে শৈশবকালে, সেই শৈশবকালে যে সঙ্গী সাথী ছিল, সেই সঙ্গী সাথীদের আমি যে একটা কবিতা লিখছি এই গাছটার অনারে। তো ওই যে আমার সঙ্গী সাথী ছিল, অর্থাৎ আবজু এবং অরু, সেই সঙ্গী সাথীর মানে তাদেরকে তুলে ধরার জন্য বা তাদেরকে ডিসক্রাইব করার জন্য বা তাদেরকে চিরন্তন রাখার জন্য আমি এই কবিতাটা লিখছি। এখানে দেখো কবিতায় কবি দোষ কথাটা ব্যবহার করেছে, ব্যবহার করেছে দোষ। দেশের, দেশ হলো সিঙ্গুলার, দেশ হলো প্লুরাল, দ্যাট হলো সিঙ্গুলার, দোজ হলো প্লুরাল, ঠিক আছে? দিস ব্যবহার করা হয় যখন কাছের জিনিস বোঝানো হয়,
দিস ব্যবহার করা হয় প্লুরাল মানে মেলাগুলো কাছের জিনিস বোঝানো হয়, কিন্তু দ্যাট ব্যবহার করা হয় যখন দূরের একটা জিনিসকে বোঝানো হয়, সিঙ্গেলকে বোঝানো হয়। আর দোজ ব্যবহার করা হয় যখন দূরের অনেকগুলোকে বোঝানো হয়। অর্থাৎ এখানে যেহেতু কবির দুটো ভাই বোন অরু আবজু, ওরা যেহেতু দূরে আছে অর্থাৎ মৃত্যুর দেশে আছে, তার জন্য এখানে দোজ কথাটা ব্যবহার করেছে। বোঝা গেল? দেখো, beloved of those who now in blessed sleep, যারা এখন খুব শান্তির একটা ঘুমে আছে। কোথায় আছে? শান্তির ঘুমে। এখানে শান্তির ঘুম বলতে গেলে বোঝানো হচ্ছে মৃত্যুকে। এখানে কবি ডিড মৃত্যুকে ইন্ডিকেট না করেই বলেছে শান্তির ঘুম। এই যে কোনো শব্দকে, কোনো ভাষাকে যদি একটু মডেস্টিক বলা হয় বা একটু মরে গেল, এটাও শুনতে কেমন লাগবে না? তাহলে একটু ভদ্র ভাষায় বলা হচ্ছে। তাহলে কি এখানে যে আমাদের ইন ব্লেসড স্লিপ বলছে, এটাকে বলা হয় ইউফেমিজম। কি বলা হয়? এটা ফিগার অফ স্পিচে বলা হয় ইউফেমিজম। পরীক্ষায় পড়বি এই যে ইন ব্লেসড স্লিপ, এখানে কি ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, তখন আমাদেরকে বলতে হবে এখানে ইউফেমিজম ব্যবহার করা হয়েছে। কারণ মারা গেছে, এই কথাটা মারা গেছে না বলি ও ভদ্র ভাষায় বললো দ্য ব্লেসড ইন স্লিপ, অর্থাৎ শান্তির ঘুমিয়ে আছে। অতএব এটা হলো ইউফেমিজম। যে সমস্ত শব্দ বা লাইন বা ফ্রেজ কি আমরা সাহিত্যিকভাবে বা ভদ্রভাবে বলবো, সেগুলোকে বলা হবে ইউফেমিজম। ঠিক আছে? যাই হোক, দেখো, ফর এ রিপোজ, এ ইউআই, এ মানে ফরএভার, এ মানে ফরএভার, এ মানে ফরএভার, রিপোজ মানে রেস্ট। যারা সারা জীবনের জন্য এখন রেস্টে আছে, সারা জীবনের জন্য রেস্টে আছে, তারা আর পৃথিবীতে আসবে না, তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, তারা কাউকে ডিস্টার্ব করবে না। ঠিক আছে? দেখো, লক্ষ্য করো ভালো করে। 3 নম্বর লাইনে পঞ্চম স্ট্যান্ডার বলছে ডিয়ার আর দেন লাইফ টু মি, বলছে তারা আমার কাছে আমার জীবনের থেকেও প্রিয়। কি বলছে? তারা আমার কাছে আমার জীবনের থেকেও বেশি প্রিয়। এলাস, এই এলাস শব্দটার মাধ্যমে বোঝানো হচ্ছে একটা এক্সক্লেমেশন, এক্সক্লেমেটরি সাইন না এখানে, অর্থাৎ এক্সক্লেমেশন বোঝানো হচ্ছে আবেগ, মানে ভিতরের যে অন্তর্নিহিত যে ক্ষোভ বা দুঃখ, সেটাকে বোঝানো হচ্ছে এলাস শব্দের মাধ্যমে। ঠিক আছে? তারপরে দেখো, ওয়ার দে, তাহারা ছিল। এখানে ওয়ার তো তোমার পাস্টের বিভাগ না, না? ওয়ার তো পাস্টের বিভাগ, ওয়াজ ওয়ার, কিন্তু প্রেজেন্টের অ্যামেজার, কিন্তু এখানে পাস্টের বলছে ওয়ার দে, তাহারা ছিল। তাহলে এখানে তাহারা ছিল বলতে গেলে বর্তমানে, তাদের বর্তমানে এসে তাদের কথা মনে করছি। দে বলছে তাহারা ছিল। মেস thou be numbered when my days are done, দেখো, এম এ ওয়াই এস টি, মেস্ট মানে মে, টি এইচ ও ইউ, দাও মানে ইউ, বি নাম্বারড, নাম্বারড মানে কাউন্টেড করা বা গোনা। এখানে নাম্বারড মানে কাউন্টেড বা গোনা, কিন্তু নাম্বারড মানে আমরা রিমেম্বার বুঝবো বা মনে করা। when my days are done বলছে, দেখো বলছে মে ইউ রিমেম্বার্ড when my days are done, বলছে যখন আমার মৃত্যু হয়ে যাবে, যখন আমার মৃত্যু হয়ে যাবে তখনও তোমাদেরকে মনে করা হবে, তখনও তোমাদেরকে মনে করা হবে। অর্থাৎ অরু আবজু এবং আমার ক্যাসুরানা ট্রিটাকে মানুষ মনে করবে, মানুষ পড়বে। সমস্ত নতুন নতুন ছাত্র আসবে স্কুলে, স্টুডেন্টে নতুন নতুন ছাত্র এই কবিতাটা পড়বে, তখনই আমাদের অরু আবজু এবং কাসুরানা ট্রির কথা মানুষ জানবে, শুনবে। বলছে আমার যে মৃত্যু হয়ে যাবে, দেখো আমি এখন বেঁচে আছি, আমি এখন বেঁচে আছি, আমি তোমাদের কথা বলছি লোকের সামনে, কিন্তু আমি যখন মারা যাব ঠিক সেই সময় লোকে তোমাদের কথা বলবে। কারণ এই কবিতাটা যত পড়বে তত তোমাদের সুনাম ধন্য, অনার শত রিপিট হবে, রিপিটেশন হবে। আমাদের একটা কবিতা আছে উইলিয়াম শেক্সপিয়ারের সেলাই কম্প্যাথি টু এ সামার্স ডে। কবিতায় বলছে কবি তার বন্ধুকে, আমার এই যে কবিতা আছে সেই কবিতা তোমার যে প্রেম, তোমার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে ধরে রাখবে। অর্থাৎ আমি মারা যাব, তুমিও মারা গেছো, কিন্তু এই কবিতা মানুষ যত পড়বে তোমার তত গুণগান তত হবে। অর্থাৎ ওই সেম থিমটাকে আমরা এখানে কবিতায় পাচ্ছি যে আমি তো মারা যাব, কিন্তু তোমাদেরকে মানুষ মনে করবে। বোঝা গেল? দেখো,
উইথ ডিথলেস ট্রি, কিসের মতন? ডিথলেস ট্রি, ডিথ মানে তো মরে যাওয়া, ডিথলেস মানে যারা মরে না, তাহলে উইথ ডিথলেস ট্রি লাইক দোজ ইন বরোডয়েল। কিন্তু বরোডয়েল বলতে গেলে বোঝানো হচ্ছে আমাদের মেনলি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বোঝানো হচ্ছে এখানে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতন। আন্ডার দোজ, দেখো, আন্ডার হুজ অ্যাওফুল ব্রাঞ্চেস লিঙ্গার পেল, দেখো আন্ডার, আন্ডার হুজ, হুজ বলতে গেলে এখানে ট্রিটাকে বোঝানো হচ্ছে। হুজ মানে কি? আন্ডার হুজ অ্যাওফুল ব্রাঞ্চেস, অ্যাওফুল মানে সুন্দর সুন্দর যে ডালপালাগুলো আছে, সেই ডালপালাগুলো লিঙ্গার পেল, সেগুলো গোস্ট লাইক অ্যাপিয়ারেন্স হয়ে যাবে, সেগুলো গোস্টের মতন হয়ে যাবে। এই লিঙ্গার মানে স্টে, মানে থাকবে। তো বলছে যে ওই যে গাছটা আছে আর কাশকরণের গাছ, সেই গাছটার যে ব্রাঞ্চগুলো, সে ব্রাঞ্চগুলো গোস্ট এর মতো হয়ে যাবে, ঠিক আছে, ভূতের মতো হয়ে যাবে। ফিয়ার, ট্রেমলিং হোপ অ্যান্ড ডিড দ্য স্কেলটন, দেখো ট্রেমলিং মানে আনসার্টেন, অনিশ্চয়তা, হোপ মানে আশা, অ্যান্ড ডিড মানে মৃত্যু, স্কেলটন মানে কঙ্কাল বা হাড়। এই যে তিনটি লাইন, এই তিনটি, এই চারটি শব্দ আছে এখানে, ট্রেমলিং, ডিথ এন্ড স্কেলটন, এই তিনটি শব্দের মাধ্যমে কবি এখানে মৃত্যুকে ইঙ্গিত করছে। তারা যে মারা গেছে, তার প্রিয় ভাই, তার প্রিয় ভাই যে মারা গেছে, প্রিয় বোন মারা গেছে, এই মৃত্যুকে ইন্ডিকেট করছে। এবং কবি যে মারাও যাবে, কবি সে নিজেও জানে, তার কারণ তার টিউবারকুলোসিস রোগ হয়েছে, অর্থাৎ টিবি রোগে সে আক্রান্ত, টিবি রোগে সে আক্রান্ত, অর্থাৎ কবি জানে আমিও মারা যাবো। তার লেগে সে মৃত্যুর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা তুলে ধরছে আমাদের এই তিনটি শব্দের মাধ্যমে। কি বলছে? ট্রেমলিং অনিশ্চয়তা, ডিথ মৃত্যু, স্কেলটন, এই তিনটি শব্দের মাধ্যমে কবি যে মারা যাবে এবং কবির যে প্রিয় ভাই বোন মারা গেছে, এই কথাও বর্ণনা করলো। দেখো and time the shadow the with the verse, দেখো টাইম, এখানে টাইম বলতে গেলে বোঝানো হচ্ছে যে, দেখো টাইম বলতে গেলে বোঝানো হচ্ছে যে টাইম অ্যাজ এ ফোর্স, পাওয়ারফুল ফোর্স, টাইম অ্যাজ এ পাওয়ারফুল ফোর্স, সময়ের একটা ক্ষমতা আছে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ নিতে হবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, প্রত্যেকটা মানুষকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে, প্রত্যেকটা মানুষকেই পৃথিবীর মায়া মমতা ভালোবাসা বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনকে ছেড়ে আমাদেরকে প্রত্যেককেই চলে যেতে হবে। তাই তো কবি বলছে এখানে, অ্যান্ড টাইম দ্য শ্যাডো অ্যান্ড দাও উইথ দ্য ভার্স, এবং সময়ের একটা কি আছে, সময়ের একটা পাওয়ারফুল ফোর্স আছে, যে ফোর্সটা প্রত্যেক জনকে ছিনিয়ে নেয়, ঠিক আছে, কাউকে বাঁচতে দেয় না। অ্যান্ড দো উইক দ্য ভার্স, উইক মানে কি? দুর্বল করে ফেলা, ভার্স মানে এখানে কবিতা, ভার্স মানে কবিতাকে বোঝানো হচ্ছে। বলছে মৃত্যু তো সবাইকে ছিনিয়ে নেবে, তাহলে এমন একটা সময় আসবে যে সময়টা আমার এই কবিতাটাকেও ছিনিয়ে নেবে, আমার কবিতাটাকেও দুর্বল করে দেবে। দেখো দ্যাট উড দাই বিউটি ফেন ও ফেন রিহার্স, দেখো দ্যাট বলতে গেলে এই কবিতাকে বোঝানো হচ্ছে, ভার্সটাকে বোঝানো হচ্ছে। দ্যাট উড দাই বিউটি ফেন, যেখানে তোমার সৌন্দর্যটাকে গ্লাডলি ভাবে বলা হবে, ও ফেন রিহার্স, এবং তোমার সেই সৌন্দর্যটাকে এখানে, এই দেখো, এবং সেই সৌন্দর্যটাকে তোমার ডিসক্রাইব করা হবে, তোমার বর্ণনা করা হবে, আলোচনা করা হবে, অর্থাৎ এখানে গাছটার এবং আরো অবজোর কথা বলা হচ্ছে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ন কার্স, দেখো মে লাভ ডিফেন্ড দি, তাই দেখো মে লাভ ডিফেন্ড দি, এখানে থি মানে ক্যাসোরানেটরিকে বোঝানো হচ্ছে, ফ্রম অবলিভিয়ন্স কার্স, এখানে অবলিভিয়ন্স বলতে গেলে বলছে যে ভুলে যাওয়া, যে মানুষ তো ভুলে যাবে। ক্যাসোরানেটরি কি? এই ক্যাসোরানেটরিকে মানুষ ভুলবে না। এইখান থেকে রক্ষা করবে কিসে? এখান থেকে রক্ষা করবে ভালোবাসায়, কবিতা, এই সমস্ত জিনিসকে এই সমস্ত জিনিসগুলো ক্যাসোরানেটরিকে রক্ষা করবে মানুষ ভুলে যাওয়ার কাছ থেকে। অর্থাৎ মানুষ কোনোদিন ক্যাসোরানেটরিকে ভুলবে না, অর্থাৎ কবিতা যত পড়বে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্টুডেন্ট এই কবিতা যখন পড়বে তখন এই গাছটার কথা মনে পড়বে। তো ফ্রেন্ডস, আজকে আমার আলোচনা এই পর্যন্ত। আমার নেক্সট পার্ট আসছে ইউলিসিস, কবিতা ইউলিসিস, আলফ্রেড টেনিসনের লেখা ইউলিসিস। তো থ্যাংকস ফর ওয়াচিং।